আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসএসসি উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিতের 11 নম্বর অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। 11 নম্বর অধ্যায়টি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতির এখানে আমাদের 4টা অনুশীলনী আছে। 4টা অনুশীলনীতে যে বিষয়গুলো আলোচনা আমরা আজকে করব সেটা হচ্ছে 11.1-এর যে আলোচনা সেটা হচ্ছে যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখব। 11.2-এর ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। 11.3-এ যে বিষয়টা আলোচনা আছে সেটা হচ্ছে যে সরলরেখার ঢাল, মানে সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং 11.4-এ যে আলোচনা আছে সরলরেখার সমীকরণ, মানে সরলরেখার সমীকরণ কিভাবে আমরা নির্ণয় করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা এটার বেসিক বিষয়গুলো আলোচনা করব, এরপরে আমরা কিছু সৃজনশীল নিয়ে এর পরবর্তীতে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়টার নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি। এখন আসি যে স্থানাঙ্ক জ্যামিতি আসলে কি, বা স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে। তো এখানে স্থানাঙ্ক জ্যামিতি বলতে আমরা বলতেছি যে বিন্দু, তারপর হচ্ছে তোমার সরলরেখা, বক্ররেখা, বীজগাণিতিক বিভিন্ন প্রকাশককে আমরা স্থানাঙ্ক জ্যামিতি বলতেছি। তাহলে কি বলতেছি, বিন্দু আমরা এই যে বিন্দু সেটা এবার হচ্ছে সরলরেখা, তারপর হচ্ছে সেই রেখাটা আবার কি হতে পারে, তোমার হচ্ছে বক্ররেখাও হতে পারে। তো সরলরেখা, বক্ররেখা, বিন্দু এবং বীজগাণিতিক বিভিন্ন প্রকাশককে আমরা বলতেছি তোমার হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এখন আসি স্থানাঙ্কটা কি। স্থানাঙ্ক কি? কোনো বিন্দুতে মানে সমতলে বা ভূমিতে আমরা যদি কোনো বিন্দুর দূরত্ব বা কোনো বিন্দুকে যদি আমরা অঙ্কের সাহায্যে প্রকাশ করি, মানে কোনো একটা বিন্দুকে যদি আমরা অঙ্কের সাহায্যে প্রকাশ করি তাহলে সেটাকে আমরা বলবো স্থানাঙ্ক। যেমন আমি যদি বলি, একটু মিশিয়ে দিই, মনে করো এখানে পি একটি বিন্দু, সেটা আমরা একটা নির্দিষ্ট বিন্দু ফিক্সড করে, মানে এটা হচ্ছে আমাদের কি এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, মানে এক্সের এটা হচ্ছে আমার ভূমিতে দ্বিমাত্রিক পদ্ধতিতে আমরা এগুলো নির্ণয় করব। তো এটা হচ্ছে আমার এক্সের পজিটিভ দিক, এইটা হচ্ছে 0 0 বিন্দু, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই হচ্ছে পজিটিভ, আর এইদিকে ওয়াই হচ্ছে কি নেগেটিভ। এখন আমি এই জায়গাটাতে বা এই ভূমিতে বা সমতলে আমি যদি বলি যে পি একটি বিন্দু, এই বিন্দুটাতে যদি কোনো অঙ্ক দ্বারা প্রকাশ করি, মানে এই বিন্দুটাকে কোনো অঙ্কের মাধ্যমে প্রকাশ করি, যদি আমি এখানে দিলাম যে 3 4 এরকম একটা দিলাম, তো এখানে এই যে অঙ্কের মাধ্যমে এই বিন্দুটাকে আমি যে অঙ্কের মাধ্যমে প্রকাশ করলাম, এটাকে মূলত আমরা বলি স্থানাঙ্ক। তো এখন এই স্থানাঙ্ক, এটাকে আমরা বলতেছি কি, এটাকে বলতেছি আমরা এক্স স্থানাঙ্ক, এটাকে বলতেছি এক্স স্থানাঙ্ক, আর এটাকে বলতেছি ওয়াই স্থানাঙ্ক। তো এটাকে আমরা এক্স স্থানাঙ্ক বলতেছি, আর এটাকে ওয়াই স্থানাঙ্ক বলতেছি। এক্স স্থানাঙ্ক যেটা, এটাকে বলে ভুজ, আর ওয়াই এর যে স্থানাঙ্কটা থাকবে সেটাকে বলে কোটি। তাহলে আমরা স্থানাঙ্ক আমরা বলতেছি যদি ভূমির সমতলে কোনো একটি বিন্দুকে যদি আমরা কোনো অঙ্কের সাহায্যে প্রকাশ করি, মানে একটা পি বিন্দু আমরা যে মানগুলো নিছি যদি এটা অঙ্কের সাহায্যে আমরা কি করে প্রকাশ করি, তাহলে সেটাকে আমরা বলতেছি স্থানাঙ্ক। আর স্থানাঙ্কের প্রথম যেটা থাকবে সেটাকে আমরা এক্স স্থানাঙ্ক বলবো, এবং পরে যেটা থাকবে সেটা ওয়াই স্থানাঙ্ক বলবো। তাহলে এক্স স্থানাঙ্কটা হচ্ছে ভুজ এবং ওয়াই স্থানাঙ্কটা হচ্ছে কোটি। এখন এই স্থানাঙ্ক আবার দুই প্রকার, একটা হচ্ছে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো আমি একটু এটা মিশাই দিই। স্থানাঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। তো এখন এই কার্তেশীয় স্থানাঙ্কটা কি, যে যদি
ভূমির সমতলে যদি দুইটি সরলরেখা পরস্পরকে সমকোণে ছেদ করে, ভূমির সমান্তরালে যদি দুটি সরলরেখা পরস্পরকে যদি সমকোণে ছেদ করে, তাহলে এর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যদি আমরা কি করি, নির্ণয় করি, তাহলে সেটাকে আমরা বলবো কি, তোমার হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। যেমন এই যে আমরা যদি দেখি যে এটা আমার হচ্ছে কি এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এখন এখানে বলতেছে যে কার্তেশীয় স্থানাঙ্কটা হচ্ছে কি দুইটি সরলরেখা। আমরা ধরে নিলাম এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা একটা সরলরেখা, এবং আরেকটা সরলরেখা এই যদি কি করে লম্বভাবে বা সমকোণে ছেদ করে, এটা পরস্পরকে কি করে, সমকোণে ছেদ করে, তাহলে এই যে মনে করো এই যে আমি যদি একটা পি পয়েন্ট দিই, মনে করো এটা 3, 5 এরকম দিলাম, তাহলে এখানে এই যে আমি এটা প্রকাশ করলাম, এই পয়েন্টটাকে যে আমি কি করলাম, একটা সরলরেখা আর একটা সরলরেখাকে কি করে, পরস্পরকে লম্বভাবে ছেদ করে বা সমকোণে ছেদ করে, তাহলে সেই যে স্থানাঙ্কটা আমরা এইটার সাপেক্ষে যে বিন্দুটার আমরা কি করলাম, স্থানাঙ্ক নির্ণয় করলাম, সেটাকেই মূলত বলতেছি কি কার্তেশীয় স্থানাঙ্ক। তো এর পরেরটা হচ্ছে তোমার হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কটা কি, মানে কার্তেশীয় স্থানাঙ্কের যে মূল বিন্দু থাকবে, মানে কার্তেশীয় স্থানাঙ্কের যে মূল বিন্দু থাকবে, এই মূল বিন্দুর সাপেক্ষে যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকেই মূলত আমরা বলতেছি পোলার স্থানাঙ্ক। মনে করো আমি এই বিন্দুটাই আমরা ধরে নিলাম যে এই পি বিন্দুটা এখানে আছে, পি বিন্দুটা এখানে 3,5 দিলাম। এখন এই বিন্দুটা আমরা এখানে দিলাম, কিন্তু এখানে যদি থিটা এখানে যদি মনে করো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা এখানে এই যে এই দূরত্বটাকে আমরা আর দ্বারা যদি কি করি, প্রকাশ করি, তাহলে এক্স অক্ষের ধনাত্মক, তাহলে এক্স ইকুয়াল টু এখানে হবে কি আর তোমার হচ্ছে কি কস থিটা, আর কস থিটা। তাহলে সেটাই হচ্ছে আমার কি পোলার স্থানাঙ্ক। তো পোলার স্থানাঙ্ক হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি কোনো যে কোণ উৎপন্ন করে, তার যে দূরত্বটা, এই দূরত্ব এবং কসের যে কস থিটাতে যেটা আছে, সেটাই মূলত আমার হচ্ছে কি পোলার স্থানাঙ্ক। তো যাই হোক, আমরা একটু স্থানাঙ্ক সম্পর্কে যেটা জেনেছি, এটার ব্যাখ্যা আমরা আজকে এত বেশি করব না, সরাসরি আমরা চলে যাব আমাদের 11.1-এ যে বিষয়টা নিয়ে আমাদের মূল আলোচনা, ওই বিষয়গুলোতে আমরা যাব। তো আমাদের 11.1-এ যে আলোচনাটা আছে, সেটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা একটু দেখি। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এখানে যদি এরকম একটা স্থানাঙ্ক হয়, এটা যদি এটা স্থানাঙ্ক আমরা নিলাম, তো এই যে এটা আমাদের চতুর্ভাগটা এক্স প্রাইম আমি দিলাম, এটা ওয়াই প্রাইম দিলাম। এখন এখানে যদি দুইটা বিন্দু থাকে, মনে করো এই একটা বিন্দু ধরলাম, এখানে পি আর এইটা কিউ দিলাম, এবং পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা যদি ধরি এখানে 2, 3, আর এইটা এখানে ধরলাম 4, 3 এরকম ধরলাম। এখন যদি আমাদের বলে, এখানে প্রশ্নটা এরকম আসে যে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কি করো, নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করব? এই বিন্দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সিস্টেম হচ্ছে এই পি কিউ ইকুয়াল এভাবে দিব, এভাবে রুট দিব। সূত্রটা হচ্ছে এটা যে x2 বিয়োগ x1 এটার উপর হোল স্কয়ার প্লাস এই যে তোমার হচ্ছে y2 বিয়োগ y1 তার উপর কি হোল স্কয়ার, এই যে রুট, এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে। এখন এখানে আমার এই যে এই বিন্দুটা যে প্রথম স্থানাঙ্কটা আছে, এইটা হচ্ছে x1, এইটা প্রথমটা হচ্ছে x2, আর এইটা হচ্ছে আমার কি এখানে যেটা থাকবে সেটা হচ্ছে y1, আর এইটা শেষে যেটা থাকবে এই স্থানাঙ্কটা হচ্ছে y2। তাহলে আমরা যদি এখানে বের করি যে p-q বিন্দুর দূরত্ব যদি আমরা নির্ণয় করি, তাহলে কি হবে, আমার বলছে কি x2 বিয়োগ x1, তাহলে x2 বলতে এখানে কত 4, তাহলে আমরা যদি কি দেই এই যে 4 বিয়োগ হচ্ছে কত x1 বলতে কিন্তু 2, তাহলে 2 এইটার উপর কি দিব স্কয়ার দিব প্লাস, এখন দেখো y2 বিয়োগ y1, তাহলে y2 বলতে এখানে কত, y2 বলতে এখানে আমাদের 3 বিয়োগ হচ্ছে y1 হচ্ছে কত, y1 এর মানও এখানে কত, y1 হচ্ছে 3, তাহলে 3 তার উপর আমাদের স্কোয়ার। তাহলে এখন কত আসবে, এখানে যদি আমরা দেখি 2 এর উপর কি 4 থেকে 2 বাদ দিলে আমার 2 থাকে, তাহলে 2 এর উপর স্কোয়ার, আর এখানে 3 করলে কত আসে 0, তাহলে 0 এর উপর স্কোয়ার 0, তার মানে এখানে কত আসে 2 আসে। তাহলে PQ বিন্দুর দূরত্ব হচ্ছে কত, PQ বিন্দুর দূরত্ব আমাদের হচ্ছে 2। এখন এখানে এরকমও থাকতে পারে যে একটা ত্রিভুজ, মনে করো 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, মানে 3টা বিন্দু দেওয়া আছে, এই 3টা বিন্দু থেকে মনে করো একটা ত্রিভুজ, এখানে ত্রিভুজ সেটা সেই মানটা অনুযায়ী তোমাকে বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলতে পারে।
তো আমরা একটু এটা দেখি কিভাবে বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বা বাহুর দূরত্বগুলো কিভাবে আমরা নির্ণয় করতে পারি সেই বিষয়টা এখন দেখব। যে ত্রিভুজের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তো স্থানাঙ্কগুলো আমি কোনো হিসাব করে নিতেছি না, এখানে এই পয়েন্টটা আর এখানে আমি দিলাম যে এইভাবে মনে করো যে স্থানাঙ্ক বসাইলে এরকম মানগুলো আসছে। তো এখানে আমি দিলাম মনে করো পি দিলাম, এটা কিউ দিলাম, এটা আর দিলাম। তো এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম যে এক্স 0, তারপরে এটা ধরলাম 3, এক্স 0 3 ধরলাম, আর এটা তোমার হচ্ছে এক্স যদি 0 হয় তাহলে এটা আমরা 3 ধরলাম, এখানে যদি আমরা দিক আমরা 4 দিলাম, 4 3 দিলাম, এরকম দিলাম, আর এখানে তোমার হচ্ছে 3 4 দিলাম, মানে এরকম দিলাম। আমি এখানে কোনো হিসাব করে কোনো মান লিখি নেই, জাস্ট এখানে বোঝানোর জন্য দিছি যে এটা কিভাবে আমরা কি করি, এই বাহুর দৈর্ঘ্যগুলো কিভাবে নির্ণয় করতে পারি, মানে বাহুর দূরত্ব কিভাবে নির্ণয় করতে পারি। তো যাই হোক, তোমরা গ্রাফে যে মানগুলো এরকম বিন্দুগুলো দেওয়া থাকবে, তোমার গ্রাফে বসায় তারপরে করবেন। এক্স্যাক্টলি যে এটা ত্রিভুজ হবে আমি এরকম কোনো হিসাব করে দিইনি মানগুলো, তোমরা এই হিসাবটা আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি যে এটা কীভাবে দূরত্বটা কী করা যায়, নির্ণয় করা যায়, এই এতটুকুই, তাছাড়া এখানে তেমন কোনো কিছুই না। তো এখন আমরা যদি বলি এই যে পি কিউ, তাহলে পি কিউ বিন্দুর দূরত্ব এটার কত হবে, পি কিউ বিন্দুর দূরত্ব। তাহলে এই দূরত্বটা আমরা কি করব, এখানে সেমভাবে এই যে x2 বিয়োগ x1 এটার উপরে হোল স্কয়ার প্লাস y2 বিয়োগ হচ্ছে কি y1 তার উপর হোল স্কয়ার। তাহলে এখানে আমরা যদি বলি এই বিন্দুটা যদি পি কিউ বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলতেছি, তাহলে x2 বলতে কিন্তু এখানে 4, আর এখানে এটা আমরা 0 দিছি, তার মানে 0 এটার উপর স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস, এরপর y2 বলতে এখানে আমার কত, y2 বলতে 3, আর এখানে দিছি কত 3, তাহলে 3 - 3 তার উপর কি হোল স্কোয়ার। তাহলে এখানে আমার এটা 0 আসতেছে, আর এটা 4 - 0 মানে 4, তার মানে কত 2। তাহলে পি কিউ বিন্দুটার দূরত্ব হচ্ছে কি তোমার হচ্ছে 2। এরপরে তোমার হচ্ছে পি কিউ গেল, এরপরে আমরা যদি বলি যে পি আর বিন্দুর দূরত্ব, আমরা যদি পি কিউ এবার কিউআরটা বের করি, যে কিউ আর বিন্দুর দূরত্ব, আমি এই লেখাটা লিখতেছি না, তো দূরত্বটা বের করে দিতেছি কীভাবে বের করা যায়। তাহলে এখানে আমরা যদি বলি এখানে x1 হচ্ছে এটা, x2 হচ্ছে এটা, তাহলে আমরা লিখি আগে x2 বিয়োগ x1 তার উপর হোল স্কোয়ার প্লাস y2 বিয়োগ হচ্ছে y1 তার উপর হোল স্কোয়ার। এখানে আমরা যদি বলি x2-র মান এখানে কত, x2-র মান কিন্তু 3 মাইনাস হচ্ছে কত 4, তাহলে এটার উপর কি স্কোয়ার প্লাস দিলাম, এরপরে হচ্ছে আমার y2 হচ্ছে 4 আর y1 হচ্ছে কত 3, তাহলে এটার উপর কি স্কোয়ার। তাহলে এই মানটা আমার কত আসতেছে, আমি একটু এটা বিষয় দিই, আমরা যেহেতু এদিকে লিখতেছি বা এইদিকেও লেখা যায়, এদিকেও লিখি, তাহলে কত আসে এখানে 3 - 4 তার মানে 1 এর উপর স্কোয়ার মানে কি -1 এর উপর স্কোয়ার প্লাস, আর এখানে কত আসে 4, এখানে 1 এর উপর কি 1 এর উপর আমরা 1 এর উপর স্কোয়ার দিলাম। তাহলে এখন এখানে কত আসে, এখানে 1 আসবে, এখানে 1, তার মানে কত √2 আসে। তাহলে কিউআর যে বিন্দুর দূরত্বটা সেটা হচ্ছে কিউআর বিন্দুর দূরত্বটা হচ্ছে √2। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো এই আরপিটা আমাদের এই কথাটা একটু মনে রাখতে হবে যে যখন ত্রিভুজ এরকম হবে যে এই বিন্দুটার দূরত্বটা মানে এই বাহুটার দূরত্বটা কীভাবে নির্ণয় করব, আমরা যদি বলি এভাবে দিলাম এ বি এটা সি দিলাম, যেমন এ বি বাহুটা যেমন এই দিক থেকে আমরা এদিকে হিসাব করছি, বিসিটা আমরা এদিক থেকে এদিকে হিসাব করব, কিন্তু সি এ আমাদের এটা এসি লেখার সময় এসি লিখবো, কিন্তু হিসাবটা হবে সিএ দ্বারা। তো সিএ মানে সিএ থেকে সি থেকে এদিকে মানে সি এটা হিসাব হবে কি মানে আরপি বিন্দুর দূরত্ব। আচ্ছা, তাহলে এটা একটু মিশাই দিই, তাই এখন এই যে আমরা আরপি বিন্দুর দূরত্ব যদি নির্ণয় করি, সেমভাবে এই একইভাবে আরপি বিন্দুর দূরত্ব, আচ্ছা বিন্দুর তোমার হচ্ছে কত দূরত্ব, আরপি বিন্দুর দূরত্ব ইকুয়াল এখানে কত রুট, এখানে কত আসে, তাহলে আমার এটা হচ্ছে x1, এটা হচ্ছে আমাদের কি x2, তার মানে হচ্ছে 0
মাইনাস হচ্ছে কি 3 তার উপর স্কোয়ার প্লাস এরপরে হচ্ছে এটা আমার হচ্ছে কি x2 সরি y2 আর এটা হচ্ছে y1, তার মানে 3 মাইনাস হচ্ছে 4 তার উপর কি স্কোয়ার। তাহলে কত আসে এখানে? এখানে আসে তোমার হচ্ছে -3 উপর স্কোয়ার প্লাস হচ্ছে কত -1 উপর স্কোয়ার। তাহলে ইকুয়াল এখানে কত আসবে? এখানে 9 প্লাস হচ্ছে কত 9 প্লাস হচ্ছে 1, তার মানে হচ্ছে √10। তাহলে √10, তাহলে এখানে আরপি বিন্দুর দূরত্ব হচ্ছে √10। তাহলে আমরা 11.1 যে আলোচনাটা আছে এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা আছে। সেটা ত্রিভুজের হতে পারে, মানে ত্রিভুজের তো 3টা বাহু, তো চতুর্ভুজ হতে পারে, সামান্তরিক হতে পারে। তো চতুর্ভুজ সামান্তরিক এগুলার কিভাবে আমরা কি মনে করো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, সেমভাবে এইভাবেই আমরা কি করব বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করব। তাই আমাদের যদি এরকম হয়, আমরা যদি একটা চতুর্ভুজের ক্ষেত্রে দেখি বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে একই কথা, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এই যেভাবে দেখাইছে এই সূত্র ইউজ করেই করতে হয়। তাহলে এখানে যদি এরকম হয় যে চতুর্ভুজ বা সামান্তরিক যেটাই বলুক না কেন, আমরা যে কোনো বাহুর দৈর্ঘ্যই আমরা কি করতে পারবো নির্ণয় করতে পারবো। তাই এরকম যদি বলে যে এটা একটা আয়তাকার ক্ষেত্র, আমি যদি বলি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তো এখানে সেমভাবে আমি যদি এখানে x1 এখানে y1 দিলাম, এই মানে x স্থানাঙ্কটা, এ বিন্দুর স্থানাঙ্কটা আমি ভাবে লিখলাম, বি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু x1 দিছি x2 এখানে y2 দিলাম, হ্যাঁ, আর এখানে আমরা দিলাম x3 এবং এখানে কি দিলাম y3, আর এটাকে আমি দিলাম তোমার হচ্ছে x4 আর এটাকে দিলাম হচ্ছে y4। এটা স্থানাঙ্কগুলো আমি দিলাম। এবার অঙ্কগুলো লিখে নেব, দিলাম যে ভেরিয়েবল দিয়ে দিলাম আর কি, এটা যে x1 এই স্থানাঙ্কটাকে এইভাবে দিলাম আর কি, মানে এভাবে দেওয়া আছে। তাহলে তুমি কিভাবে সেটার বাহুর দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করবে সেই বিষয়টা। তো এখন এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য সেমভাবে আমরা এবি বাহুর দৈর্ঘ্য আগে নির্ণয় করব। তাহলে একটা রুট দিব, রুট দেওয়ার সূত্রটা আমার হচ্ছে x2 বিয়োগ হচ্ছে x1 তারপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি তোমার হচ্ছে y2 বিয়োগ হচ্ছে y1 তারপর হোল স্কোয়ার, এইভাবে। তো এইভাবে আমরা কি করব, এবি তারপর হচ্ছে কি এখানে বিসি তারপরে হচ্ছে সিডি, এরপরে বের করব কি এডি কিন্তু এই দিক থেকে হবে, কিন্তু এডিটা এই দিক, এই যে এ থেকে বি, বি থেকে সি, এই দিক থেকে এই দিক, সি থেকে ডি, মানে এই দিক থেকে এই দিক, এডি, এটা এডিটা এই দিক থেকে এই দিক, এরকম হবে। তাহলে এই যে আমরা যদি আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো একই সেমভাবে। তাহলে এখানে x1 আর কি x1, এখানে x1 এটা y1 আর এটা x2 y2, তার মানে আমার এখানে কি এই যে x2 বিয়োগ x1 আর y2 বিয়োগ কি y1, তার মানে সেমভাবে এটা যা লিখছি এটা তাই। যদি মান থাকতো, যদি আমি এখানে মান দিতাম এটা 2 3, এটা 2 3 বা এটা হচ্ছে 4 3 এরকম দিতাম, তাহলে আমরা কিন্তু মানগুলো আমরা এইভাবে বসাইতে পারতাম যে এখানে 3, এই যে দেখো এটা আমার হচ্ছে কি তোমার হচ্ছে x2 হচ্ছে কত 4 আর x1 হচ্ছে কত, x1 হচ্ছে 2, এটার উপরে স্কোয়ার প্লাস তারপরে হচ্ছে এখানে y2 হচ্ছে কত, কোথায় মানটা লেখা হয়েছে এখানে, এই যে y2 হচ্ছে 3, তাহলে y2 হচ্ছে 3 আর এখানে কত 3, তাহলে এটার উপর স্কোয়ার, তার মানে এটার উপর রুট, তাহলে মানটা কত আসবে এখানে এটা 0, এটা 3 - 3 মানে 0, আর 4 থেকে 2 বাদ দিলে কত থাকে 4 থেকে 2 এর উপর স্কোয়ার, তার মানে এখানে শুধু 2 থাকবে। মানে এইভাবে আমরা এই যে বি থেকে সি ভাবে বের করব, বি থেকে সি থেকে ডি, এডি, এ থেকে ডি, কিন্তু এটা ভালো করে মনে রাখতে হবে, এ থেকে ডি, এটা ফির ডি এ করা যাবে না, এডি করতে হবে। তো যাই হোক, এভাবে আমরা বাহুর দৈর্ঘ্য কী করব নির্ণয় করব। তো 11.1 এই পর্যন্তই, যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কীভাবে কি নির্ণয় করতে পারি। তো যাই হোক, এটা আমরা এই পর্যন্ত রাখলাম। এরপরে হচ্ছে কি আর 11.2 যেটা, সেটা হচ্ছে ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল, এইটা নিয়ে আমরা একটু দেখি। তো ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা এটাকে এই যে এভাবে রাখলাম। তো এটা আমরা একটা আয়তক্ষেত্র বললাম, এটা ত্রিভুজ এবং চতুর্ভুজ, তো এটাও একটা চতুর্ভুজ। তো এখন এই যে দেখো ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব। তো নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, যে কোনো একটা বিন্দুকে, যেমন আমরা যদি আমার চতুর্ভাগটা দেখি, এই যে তোমার হচ্ছে দ্বিমাত্রিক চতুর্ভাগটা এক্স প্রাইম, এই যে ওয়াই, এই যে ওয়াই প্রাইম। তো এখানে দেখো ঘড়ির, এটা কিন্তু এই ঘড়ির কাঁটার যেটা, এই যে ঘড়ির কাঁটার যেটা বিপরীত দিক, এটা কিন্তু পজিটিভ আকারে আসে, আর ঘড়ির কাঁটার যেটা দিক সেটা কিন্তু নেগেটিভ। মানে এই দিকটা এখান থেকে শুরু হবে, এই পয়েন্টটা থেকে। তো এই পয়েন্টটার এই দিকটা হচ্ছে তোমার হচ্ছে নেগেটিভ দিক, আর এই দিকটা হচ্ছে পজিটিভ দিক। মানে ঘড়ির কাঁটার বিপরীতটা হচ্ছে কি
ঘড়ির কাঁটার বিপরীতটা হচ্ছে তোমার হচ্ছে ধনাত্মক, এবং ঘড়ির কাঁটার দিক যেটা সেটা হচ্ছে ঋণাত্মক। তো যাই হোক, এখানে যে মানগুলো আমরা বসাবো মানে এর ক্ষেত্রফল নির্ণয় করার সময়, মানে ক্ষেত্রফল নির্ণয় করার সময় কীরকম, এখন আমি এটা লিখতেছি, আমি যদি এই পয়েন্টটা যে কোনো একটা পয়েন্ট ধরতে পারি, আমি এটা ধরতে পারি, এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি, এটা যদি ধরি তাহলে এই দিক থেকে যাইতে হবে। আবার যদি সি ধরি তাহলে তারপরে এই দিক থেকে, ডি ধরলে এই দিক থেকে যেতে হবে। তো আমি যদি বলি যে এটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, তাহলে এই যে আমি এটার ক্ষেত্রফল লিখতেছি, ক্ষেত্রফল এখানে তোমার হচ্ছে হাফ দিব একটা, এইভাবে একটা মডুলার চিহ্ন দেবো। মডুলার চিহ্ন দেওয়ার পরে আমি আচ্ছা এই পয়েন্ট থেকে আমি ধরতেছি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক এই দিক দিয়ে আসবে। এই যে দেখো, আমি তাহলে লিখবো কি x3, নিচে লিখবো y3, এভাবে লিখবো। আর এখানে কি করব, এই দিক থেকে আসবো, তাহলে কি হবে x4 তোমার হচ্ছে কি y4। আচ্ছা, আর এখানে কি আসবে x1, তারপর হচ্ছে কি y1। আচ্ছা, এই দিকটা একটু মিশাই দিই, তোমার হচ্ছে আচ্ছা আমি এই পর্যন্ত বসাইছি, কোন পর্যন্ত, তোমার হচ্ছে x1 y1 এই পর্যন্ত বসাইলাম। এরপরে সর্বশেষটা এটা, তার মানে কি x2, তারপর হচ্ছে কি y2। এরপরে কি করব, এর পরের কাজটা হচ্ছে প্রথমে যেটা লিখছি, মানে সবগুলো বসা শেষ করলাম, করার পরে প্রথমে যেটা লিখছি এটা আরেকবার রিপিট করতে হবে। এটা ভালো করে মনে রাখতে হবে যে এটা প্রথমটা আরেকবার রিপিট করতে হয়। এই যে y3, হ্যাঁ এই যে এটা। এখন এটা কিভাবে কাজটা করতে হবে, এগুলো মান থাকলেও সেমভাবে করতে হবে। তো কাজটা কি, এই যে গুণ যেটা করতে হবে, গুণটা হচ্ছে এই দিক থেকে এই দিক, মানে এই দিক, তারপরে হচ্ছে এই দিক, এই যে গুণ, এই যে গুণ, এই কর্ণটা প্রত্যেকবার একবার করে কি যাবে, বাদ যাবে। তার মানে প্রথমে তাহলে আমরা এটা গুণ করি, তাহলে x3, এই যে দেখো x3 y4 প্লাস দেবে, এগুলো প্লাস হবে। তারপরে তোমার হচ্ছে x4 y1 প্লাস x1 y2 প্লাস, তারপরে হচ্ছে কি x2, তারপরে হচ্ছে y3, হ্যাঁ এটা। এরপরে একটা মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দেওয়ার পরে এইবার গুণটা হবে এই দিক দিয়ে, তার মানে এই দিক দিয়ে এটা দ্বারা এটাকে গুণ করব। দেখো এটা গুণ, এটা মিশাই দিলাম, এটা একটু মিশাই দিই, হ্যাঁ তাহলে বিষয়টা আর একটু মানে ক্লিয়ার হবে। মানে এই দিক গুণ করা শেষ করলাম, এবার এই দিক দিয়ে, এবার কি এই দিক দিয়ে, এবার এই দিক দিয়ে গুণ, তাহলে y3 x4 প্লাস, এরপরে y4 x1, তারপরে হচ্ছে y1 x2, এরপরে আরেকটা প্লাস, এখানে প্লাস দিতে হবে। তারপর y2 x3, এখানে জায়গা হয়ে আমি এখানে নিচে লিখলাম y2 x3। এই তো, এই যে এটা হচ্ছে আমাদের কিভাবে চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে স্থানাঙ্ক দিয়ে দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই পদ্ধতিতে, এই সিস্টেমে মানগুলো যদি দেওয়া থাকে আমরা সেমভাবে এইভাবে বসাবো, ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে হিসাব করব। মানে যে পয়েন্টটা এখান থেকে শুরু করলে এই দিক থেকে ঘুরে যেতে হবে, এই পয়েন্ট থেকে শুরু করলে মানে যে কোনো বিন্দু থেকে আমরা নিতে পারি, শুধু যে কোনো ফিক্স যে এখান থেকে নিতে হবে এমন কোনো কথা নয়। কেউ এটা থেকেও নিতে পারে, এটা থেকেও নিতে পারে, যে কোনো বিন্দু থেকে কি নেওয়া যাবে, এটা সমস্যা নেই। তার মানে এরকম যদি 4টা বিন্দু থাকে তাহলে তোমার গ্রাফে বসানোর পরে আমরা এইগুলো এভাবে মানগুলো বসাই দিয়ে আমরা এই মানগুলো ক্যালকুলেশন করে এই মানটা এবং এই মানটা কি করে দিব, এটা যোগ ক্যালকুলেশন করার পরে 2 দ্বারা ভাগ করে দিলেই আমাদের কি বের হবে, এই চতুর্ভুজটা বা আয়তক্ষেত্রে কি বের হবে, ক্ষেত্রফল বের হবে। সেই ক্ষেত্রে আমার ত্রিভুজের ক্ষেত্রে একইভাবে, ত্রিভুজের ক্ষেত্রেই ওই একই কাজটা, স্থানাঙ্ক দেওয়া থাকলে ত্রিভুজের কীভাবে বের করতে হয় সেই বিষয়টা একটু দেখাই। অধ্যায় 2 থেকে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আসছে, হ্যাঁ 2-3 থেকে তেমনটা আসে নাই, তারপরেও আমাদের দেখা যায় যে ক খতে দিয়ে দেয় আবার, ক এবং খ, মানে 3 থেকে তোমার হচ্ছে ঢাল নির্ণয় করে ক খ এই প্রশ্নগুলোতে আসে। তো আমাদের এখানে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা দেখে নিই, 11.2 এটা একটু দেখে নিই। ত্রিভুজের ক্ষেত্রফলটা, ত্রিভুজ আমাদের যদি এরকম হয় যে একটা ত্রিভুজ আমরা মানগুলো বসায় দেখলাম, আমি এক্স্যাক্টলি কোনো মান এখানে বসাচ্ছি না, জাস্ট আমি তো বোঝানোর জন্য বলতেছি এই কথাগুলো। তাহলে এখানে মনে করো 3 4 দিলাম, আর এখানে কিউ দিলাম, এখানে 4 3 দিলাম, এখানে মনে করো 5 3 দিলাম, এভাবে দিলাম আর কি। তো এখন ত্রিভুজের ক্ষেত্রফল এটা, আর মনে করো এটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এইভাবে
ত্রিভুজের ক্ষেত্রফল এটা হাফ দিব আর মডুলার চিহ্নটা দিব। এখন আমরা বলছি ঘড়ি কাঁটার বিপরীত দিক, এই কথাটা মনে রাখতে হবে। ঘড়ি কাঁটার বিপরীত, যে পয়েন্টটা ধরতে হবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। আমি যদি এই পয়েন্টটা ধরি তাহলে এই দিক দিয়ে যাবো, এই পয়েন্টটা ধরলে এই দিক দিয়ে যাবো। তাহলে আমি যদি এটাই ধরি, মনে করো এখানে নিলাম 5 3, তাহলে এখানে কত 3 4, তারপরে হচ্ছে কত 4 হচ্ছে কত 4 3, এরপরে আমরা যেটা প্রথমে লিখছি সেটা রিপিট হবে আরেকবার, মানে 5 কি 5 3, এটা আরেকবার রিপিট হবে। তাহলে এখন আমাদের কাজটা প্রথম বলছি এই দিক দিয়ে গুণ, এই দিক দিয়ে আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত আসে এখানে, এখানে যদি হাফ নেই তার মানে এটা আসতেছে কত তোমার 20, আর এটা আসতেছে তোমার হচ্ছে কত 9 প্লাস হচ্ছে কত 12, ঠিক আছে। তাহলে 12, এরপরে এটা মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে এবার এই দিক দিয়ে গুণ, এই দিক দিয়ে গুণ করলে কত 9, তারপরে হচ্ছে 9, তারপর 4 4 16, যোগ হচ্ছে কত 16, এরপরে এই দিক দিয়ে গুণ, মানে এটা দ্বারা এটা করলাম, এটা দ্বারা এটাকে করলাম, এটা দ্বারা এটাকে করলাম, 4 4 16, এবার কত 3 5 কত 15, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই ক্যালকুলেশনটা যদি আমরা করে দেখি তাহলে আমাদের কত আসে, এই ক্যালকুলেটরে দেখি করে তাহলে কত আসে। এখানে আমাদের কত আসতেছে তোমার হচ্ছে 20, তারপরে 9 যোগ হচ্ছে কত 12, তার মানে এটাতে আসতেছে তোমার 41, এইটা এইদিকে আসতেছে 41, তোমার হচ্ছে 41, আর তাহলে এই ব্র্যাকেটে মাইনাস কত তোমার হচ্ছে মাইনাস এখানে 9 যোগ হচ্ছে কত 16 যোগ হচ্ছে কত 15, ওকে। তাহলে এখানে আসে কত 1 আসে, এটা ক্যালকুলেশন, আচ্ছা সম্পূর্ণটা ক্যালকুলেশন করে ফেলছি আমি। আচ্ছা 9 তোমার হচ্ছে 16 যোগ হচ্ছে কত 15, আচ্ছা আর 40 আছে, এই দিক দিয়ে 40 আসতেছে আমার 40, আর তাহলে 1, তাহলে ইন্টু হচ্ছে 1, তাহলে এটা কত, এটা মূলত আসতেছে কত হাফ, মানে 1 দ্বারা গুণ করলে এটাই হবে। তো যাই হোক, এই যে আমরা এইভাবে কী বের করলাম, মানে ত্রিভুজের ক্ষেত্রফল, মানে স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা কি করলাম, আলোচনা করলাম। তো এখন আমরা দেখব 11.3, মানে সরলরেখার ঢাল কিভাবে কি করা যায়, নির্ণয় করা যায়, সরলরেখার ঢাল। তো এখন এখানে আমাদের যে বিষয়টা জানতে হবে যে ঢাল কি জিনিস, যে এখানে যে ঢাল বলা হচ্ছে, যে ঢাল আমরা দেখি যে অনেক সময় রাস্তায় দেখি যে রাস্তায় কিছু উঁচু নিচু জায়গা দেখি, যে কোনোখানে উঁচু এবং কোনোখানে নিচু দেখা যায়। যে আমরা যখন রাস্তায় মনে করো যখন হাঁটাচলা করি, হাঁটাচলা বা গাড়িতে উঠি, দেখা যায় যে রাস্তাগুলো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে উপরের দিকে, আবার কত দেখা যাচ্ছে একটু নিচের দিকে। তো এই যে আমরা উপরের দিকে যে অংশটুকু সেটাকে আমরা বলতেছি ওয়াই অক্ষ, মানে এই যে তোমার হচ্ছে যে উপরের অংশটুকু, তো উপরের অংশটুকু আমরা যদি বলি এরকম যে এটা ওই উপরের দিকে, মানে যেটা আমাদের উঁচু, আর নিচুটা আমরা বলতেছি কি এক্স অক্ষ, মানে এক্স অক্ষে কতটুক একটা মানুষ যদি এক্স অক্ষে বা হাঁটতেছে, হ্যাঁ সমতলে হাঁটতেছে, তারপরে একটা উঁচু জায়গায় উঠলো, মানে কতটুকু উঠলো, মানে কতটুক মানে ভূমি সমান্তরাল হাঁটলো এবং কতটুক উঠলো উপরের দিকে, সেই পরিমাণটাকে আমরা বলতেছি কি ঢাল। ঢালের আরেকটা সংজ্ঞা আমরা বলতে পারি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমরা যদি বলি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে হাঁটার ফলে যে কোণটা উৎপন্ন করে তার ট্যানজেন্ট মান, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট থিটা বা ট্যানজেন্ট মানটাকেই মূলত কি বলে ঢাল বলে। এই ঢালকে আমরা প্রকাশ করি এম দ্বারা, এম ইকুয়াল টু কি, তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা। যদি এই একটা বিন্দু থাকে, মনে করো একটা বিন্দু, এটার স্থানাঙ্ক দেওয়া আছে মনে করো এক্স ওয়াই, এক্স এবং ওয়াই দেওয়া আছে, হ্যাঁ এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে এখানে আমরা যদি বিন্দু দুইটা দেওয়া থাকে বা একটা দেওয়া থাকে, যাই থাকুক না কেন, সেই ক্ষেত্রে ঢাল নির্ণয় সূত্র, ঢাল হচ্ছে আমার কি y2 বিয়োগ হচ্ছে y1, তারপর হচ্ছে x2 বিয়োগ হচ্ছে কি x1। তার মানে কি, আমরা যদি এরকম বলে যে দুইটা বিন্দু দেওয়া থাকলো, যে সাপোজ আমি আর এইটা বলতেছি না, এখানে যদি আমি একটা বিন্দু নেই p ইকুয়াল টু মনে করো x1, তারপরে হচ্ছে না x1 না দিয়ে মানগুলো দিই, মান এটা মনে করো 3 4 দিলাম, আর এখানে আমরা দিলাম আরেকটা
কিউ দিলাম, যেটা কিনা 5 এবং কি 4, এই দুইটা বিন্দু দেওয়া আছে। আমাকে এখন যদি বলে যে এই পি কিউ এটা একটা রেখা যাই হোক বা সরল রেখা, তো এখানে যদি আমাকে বলে যে এই বিন্দু দুইটার মানে ঢাল কত হবে, তাহলে ঢাল বের করার জন্য আমাকে কি করতে হবে, যদি কোণ দেওয়া থাকে, কোণের মান দেওয়া থাকে, তাহলে ট্যান দিয়ে বসালে যা হবে তাই। এখানে যদি 30 ডিগ্রি হইতো, এই যে এখানে যদি 30 হইতো, জাস্ট এখানে আমি কি করে দিতাম, ট্যান 30 দিতাম। তো ট্যান 30 ডিগ্রির মান কত, তো ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1 কত √3। তো এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। কিন্তু এখানে যদি আমার বলে যে এই জায়গাটা থেকে বের করো, মানে এরকম বিন্দু দেওয়া থাকলো, তোমার এখানে ঢাল নির্ণয় করতে বলতেছে, তো এখানে আমি কিভাবে ঢালটা নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে y2, দেখো আমরা প্রথমটাকে বলছি x1, তারপরটা বলতেছি y1, এইটার স্থানাঙ্ক আমরা বলছি x2, আর এইটার স্থানাঙ্ক বলতেছি y2। তাহলে এখানে এই যে y2 বলতে কিন্তু কি, y2 বলতে এখানে দেখো y2 বলতে আমার 4, আর y1 বলতে কিন্তু কি, এখানে y1 বলতেও কিন্তু 4, আর এখানে x2 বলতে, আচ্ছা x2 বলতে কিন্তু 5, x2 বলতে 5, আর মাইনাস হচ্ছে y1 বলতে 3। তাহলে এখন এখানে ঢাল যদি বলি উপরে 0, তার মানে এখানে কত আমার আসতেছে 2, তাহলে কিন্তু 0। দেখো এই বিন্দু দুটার ঢালের মান হচ্ছে কত, 0। তো যাই হোক, আমরা এই যে ঢাল কিভাবে নির্ণয় করা হয় এর ভিতরে আমাদের সাধারণত এই অধ্যায়টাতে তোমার হচ্ছে 11.3-এ সরলরেখার ঢাল, মানে একটা সরলরেখা থেকে কিভাবে আমরা কি করতে পারি, ঢাল নির্ণয় করতে পারি। আবার তোমার হচ্ছে সরলরেখার সমীকরণ থেকেও ঢাল নির্ণয় করতে বলতে পারে। তো এখানে আমরা একটা যাব, কিন্তু এখানে এতটুকুই আলোচনা আমরা রাখলাম, এই সরলরেখার ঢালটাতে আমরা এতটুকুই আলোচনা রাখলাম। এরপরে আমরা আলোচনা করব সরলরেখার সমীকরণ। তাহলে সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করা হয়, আর সরলরেখার ঢাল তো আমরা আলোচনা করলাম, তো এইটা এই পর্যন্তই রাখি। তো এখন আমরা 11.4 নিয়ে আলোচনা করব, সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং সরলরেখার ঢাল তো আলোচনা করে ফেলেছি, তো সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করা যায় এইটা আমরা নিয়ে এখন আলোচনা করব। তো সরলরেখার আমার হচ্ছে যে সরলরেখার সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এবং এটা থেকে আমাদের এক্স অক্ষের তোমার হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ, তারপরে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এভাবে আছে। তো সরলরেখার আদর্শ রূপ, মানে সরলরেখার আদর্শ রূপ যেটা, সেটা হচ্ছে y = mx প্লাস হচ্ছে কি c। এই আদর্শ সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। তো এখানে তোমার হচ্ছে কি এইটাকে বলে কি, এমটা বলে, এখানে এমটাকে বলে ঢাল, এমটাকে বলে তোমার হচ্ছে ঢাল, আর এই যে এক্সটা, এক্সটা তার সহগ হিসেবেই থাকে, আর তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার ছেদক, এটাকে বলে ছেদক, তোমার হচ্ছে এটাকে বলে ছেদক। তো এরপরে এখানে আমাদের y বলতে আমার y অক্ষ বলতেছি, আর x বলতে আমার এখানে কি x অক্ষ বলতেছি। তো x অক্ষ আর হচ্ছে কি y অক্ষের যে মান, এখানে আমরা এই প্রকাশকটাই, যে এটা দিয়েই আমরা সরলরেখার সমীকরণটাকে প্রকাশ করব, যে কিভাবে আসলে প্রকাশ করা হয়। তো এখানে আমাদের দেখো যে এখানে ছেদাংশ বলা হচ্ছে, যে এখানে তোমাকে বলতে পারে যে এর ঢাল কত। তো এই জায়গাটাতে এটার সাথে যদি আমরা তুলনা করি, একটা সমীকরণ যদি তোমার মনে করো যে সমীকরণ দেওয়া আছে যে 3x + 4y = 10, আমরা যদি এভাবে বলি যে 3x + 4y = 10, এটা একটা সরলরেখার সমীকরণ। তো এখানে যদি তোমাকে বলে যে এটার তোমার হচ্ছে ঢাল কত, বা ছেদাংশের মান কত, বা ছেদক কত, আচ্ছা ছেদকটা এখানে কি, এই ছেদক বলতে কি, এই যে y অক্ষের ছেদক, মানে y অক্ষ, এই যে দেখো আমরা যদি বলি এটা হচ্ছে আমার কি x, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y, এটা হচ্ছে কি y প্রাইম। তো এখানে আমরা বলছি y অক্ষের ছেদক, এই ছেদকটা c এর মান আমার যদি এরকম হয়, এই সরলরেখাটা এখান থেকে শুরু হয়, মানে এখানে যদি হয় y = mx + c হয়, তার মানে উপরের দিকে যেখানে c পজিটিভ, এখানে কি মানে 0 চেয়ে c কি বড়, মানে এটা বোঝায় এই অংশটুকু, মানে এমসিকিউতে এগুলো আসতে পারে যেখানে c 0 চেয়ে বড়। আবার যদি এরকম হয়, মানে সরলরেখাটা এই দিক বরাবর ছেদ করে, এই নিচের দিকে ছেদ করে, তাহলে কিন্তু এখানে কিন্তু c কি হবে, এই তোমার 0 চেয়ে ছোট, মানে নেগেটিভ।
তাহলে এটা নেগেটিভ বোঝাবে। এরপরে যদি এরকম হয় যে সরলরেখাটা এই দিক দিয়ে ছেদ করছে, মানে মূল বিন্দু দিয়ে, আমাদের এটা কিন্তু মূল বিন্দু, তাহলে মূল বিন্দু যদি হয় তাহলে এটা কিন্তু সি ইকুয়াল কী বোঝায়, 0 বোঝায়। যখন সিটা বা ছেদকটা মান কি হয়, 0 হয়, মানে তুমি যে সরলরেখাটা নির্ণয় করছো এই সরলরেখাটা যদি সি এর মান না থাকে তাহলে বুঝতে হবে তোমার এই সরলরেখাটা মূল বিন্দুগামী সরলরেখা। অনেক সময় প্রশ্নের মধ্যে আসে যে সরলরেখাটি নির্ণয় করো এবং এটি কোন দিক দিয়ে যাবে বা কোন বিন্দুগামী, হ্যাঁ এটা দেখাও। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই যে তিনটা আমি দেখাইলাম, এই প্রকাশকটা যদি 0 চাই তাহলে এটা পজিটিভ, মানে সি এখানে পজিটিভ, এখানে সি নেগেটিভ, আর এখানে কিন্তু মূল বিন্দুগামী মানে 0 0 বিন্দুতে, এই প্রক্রিয়াটা যেটা কিনা সিটা হচ্ছে কি, মানে ছেদকটা 0 সমান, যেটা কিনা আমরা আদর্শ সমীকরণ বা সরলরেখার আদর্শ সমীকরণ থেকে বলতেছি। তাহলে এখন আমরা যদি এরকম সরলরেখা দেওয়া থাকে, এখন তোমাকে বললো এর ঢাল কত, হ্যাঁ তাহলে এই সরলরেখাটা তোমার হচ্ছে ছেদক কত, তাহলে সেটা বের করো। তাহলে আমরা এটা কিভাবে বের করব? তো এটা বের করার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে যেহেতু আমাদের সমীকরণটা, আদর্শ সমীকরণটা কি, আদর্শ সমীকরণ কিন্তু আমাদের কোনটা, y = mx + c, মানে এই ফাংশনটাকে তোমার এটাকে কিন্তু এইরকম বানাইতে হবে। কীরকম, y = mx + c। তাহলে এখন দেখো এখানে y 4y আছে, আচ্ছা 4y নিলাম, আর এটা হচ্ছে কি এই যে তোমার 3xটা, তাহলে 3xটা ওদিকে পাঠাইলাম, আর +10, মানে 10 যেভাবে ছিল ওভাবেই রাখলাম, আর 3xটা ওদিকে পাঠাই দিলাম। তার মানে আমি y এভাবে বানাবো, এরকম y = এটা লিখবো। তার মানে কি, এই যে 3x বাই হচ্ছে কত, বাই হচ্ছে 4, তাহলে এখানে এটা গেল 4 প্লাস এই যে 10 বাই কত, 10 বাই হচ্ছে কত 4। তাহলে এখানে যদি আমরা দেখি এটা তো ভাগ করা যায় না, তার মানে x প্লাস হচ্ছে কত, এটা 2 দিয়ে ভাগ করলে তোমার 2 2 4, 5 2 10, তাহলে 5 বাই কত, 5/2। তাহলে এখানে দেখো আমরা যেটা বলছিলাম যে mx মানে x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ঢাল। তাহলে x এর সাথে কি আছে, এইটা হচ্ছে m এর মান, m = কত, -3 বাই কত, -3/4। তারপর ছেদক যদি পজিটিভ হয় অবশ্যই আমার কি ছেদ এরকম হবে, এই উপরের দিকে হবে, হ্যাঁ। তাহলে এই যে আমাদের ছেদক বা সি এর মান হচ্ছে কত, 5 বাই কত, 5/2। এই যে আমরা এটা বের করলাম, মানে y অক্ষের এই যে সরলরেখার সমীকরণটা থেকে, এই যে আদর্শ সমীকরণ থেকে আমরা এটার কি বের করলাম, ঢাল বের করলাম এবং ছেদাংশ বের করলাম। এখন ঘটনাটা হচ্ছে আমাকে সরলরেখার সমীকরণ আমি কিভাবে নির্ণয় করব। আমরা তো বললাম যে আমি আলোচনাটাই হচ্ছে সরলরেখার সমীকরণ, তাহলে সরলরেখার সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করব। তো এখানে আমার 2 ধরনের সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি, যদি একটা ঢাল দেওয়া, মানে মোট কথা হচ্ছে ঢালের মান যদি দেওয়া থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে, ঢাল এবং একটা বিন্দু যদি থাকে, তাহলে সেটা কিভাবে আমরা তার সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। আর আরেকটা সরলরেখার সমীকরণ হচ্ছে কি, মানে এখানে থাকবে 2টা বিন্দু থাকবে, তাহলে সেটার ক্ষেত্রে আমরা সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারবো। এই 2টা টাইপ দেখলে এখানে আলোচনাটা শেষ। তো এটা একটু মিশিয়ে দিই। তো এখানে আমরা একটু আসি যে কিভাবে, আচ্ছা এই সমীকরণটাকে আমি এইভাবে রাখলাম, এটা তো আচ্ছা যে y = এটা ছিল। তো আমরা বলছি যদি ঢাল থাকে, মানে ঢাল দেওয়া থাকবে এবং একটা বিন্দু, মানে অঙ্কের মধ্যে তোমাকে বলবে যে x y আর কি, মনে করো এরকম, মানে ঢালের মান দেওয়া আছে এবং একটা বিন্দু দেওয়া আছে, মানে p একটা বিন্দু যার স্থানাঙ্কগুলো হচ্ছে xy, মানে সাপোজ xy হতে পারে তোমার রিয়াল নাম্বার, হ্যাঁ সকল বাস্তব সংখ্যা যে কোনো মান হতে পারে। তো আমরা মান দিয়েই দেখি, মানে ঢাল মান যদি মনে করো 2 দিছে, আর এখানে তোমার পি বিন্দুর স্থানাঙ্কটা মনে করো 3 4 দিছে, হ্যাঁ এরকম দিছে। এখন তোমাকে বললো যে এর সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে একটা বলতে আমরা বোঝাচ্ছি যদি ঢাল দেওয়া থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে, সেই সরলরেখার সমীকরণ আবার কীভাবে, প্রশ্নের মধ্যে বলাই থাকে যে ঢাল এত এবং একটি বিন্দু এত, এর সরলরেখার সমীকরণ নির্ণয় করো, এরকমই থাকে প্রশ্নতে। তো আমরা কিভাবে নির্ণয় করব, সেই সূত্রটা হচ্ছে আমার হচ্ছে কি y বিয়োগ হচ্ছে y1 ইকুয়াল এই যে m, তারপর হচ্ছে কি x বিয়োগ হচ্ছে কি x1। এই সূত্রটা আমাকে ইউজ করতে হবে। ঢাল যদি দেওয়া থাকে এবং একটা বিন্দু যদি দেওয়া থাকে, একটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তার সরলরেখার সমীকরণ বা সরলরেখার সমীকরণ নির্ণয় সূত্র হচ্ছে এটা, ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখন দেখো এইটা আমার কি, এইটা আমার অবশ্যই কি x1, আর এটা কি আমার y1, যেহেতু আর কোনো বিন্দু নাই, তার মানে এখানে দেখো y বিয়োগ হচ্ছে y1 বলে কত 4 ইকুয়াল m, ঢাল কত দেওয়া ছিল, m হচ্ছে কত, m হচ্ছে 2, x বিয়োগ x1 কত, x1 এখানে কিন্তু 3, এই যে 3 দিয়ে দিলাম। এখন আমাদের
এই ফাংশনটাকে নিয়ে আসতে হবে কিন্তু এই দেখো আমার সরলরেখার আদর্শ সমীকরণ এই টাইপটাতে নিয়ে আসতে হবে, এইরকম বানাইতে হবে। হ্যাঁ, এইরকম বানাইতে হবে। তো এখন ঘটনাটা হচ্ছে, এখন এই যে দেখো y মাইনাস হচ্ছে 4 ইকুয়াল, আমরা যদি গুণ করে দিই 2x মাইনাস হচ্ছে কি 3 দুগুণা কত, 3 দুগুণা 6। তাহলে এখন দেখো y এই 2xটা যদি এদিকে নিয়ে আসি, মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 6 প্লাস হচ্ছে কত 4, তার মানে কি y মাইনাস 2x ইকুয়াল টু কত, মাইনাস 2। এই যে আসলো এই সমীকরণটা। আমরা যদি আবার বলি যে অতএব y ইকুয়াল টু এখানে যেটা বলতেছি আমাদের 2x দিলাম, এটা ওদিকে পাঠিয়ে দিলাম, 2x মাইনাস হচ্ছে 2। এই যে এইটা হচ্ছে আমার এই সরলরেখার সমীকরণ হয়ে গেছে। এই যে এটা সরলরেখার সমীকরণ হচ্ছে কোনটা, এটা যেটা কিনা যার ঢাল হচ্ছে কি, এই যে m এর সাথে যেটা আছে যার ঢাল হচ্ছে কত 2 এবং ছেদাংশের মান বাস মাইনাস 2। ঠিক আছে, তাহলে এভাবে আমরা নির্ণয় করব যে কিভাবে ঢাল যদি দেওয়া থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে কিভাবে সরলরেখার সমীকরণ আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি, সেই প্রক্রিয়াটা হচ্ছে এটা। এরপরে আমরা আরেকটা বলছিলাম দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, দুইটা বিন্দু দেওয়া থাকলে সেই সরলরেখার ঢাল কিভাবে আমরা নির্ণয় করব, দুইটা বিন্দু থেকে সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করব সেটা আমরা একটু দেখি। তাহলে এটা গেল। এরপরে আমরা সেই দুইটা বিন্দু থেকে কিভাবে সরলরেখার ঢাল আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি, সেটা এখন আমরা দেখব। তো এখন সরলরেখার আদর্শ সমীকরণ কিন্তু y = mx + c। তো এখানে আমার মনে করো p একটা বিন্দু, তোমার হচ্ছে আমি যদি এখানে নেই, তোমার হচ্ছে 2 3 একটা বিন্দু নিলাম, q একটা বিন্দু, এখানে আমি নিলাম হচ্ছে তোমার 5 6, তোমার হচ্ছে কি 2 3 দিলে তোমার হচ্ছে 2 3 যদি দেই, তারপরে হচ্ছে কি তোমার হচ্ছে 5 6 দিলাম আর কি, এটা 5 6, হ্যাঁ এটা 5 6 দিলাম। তো সেই ক্ষেত্রে আমার এই দুটো বিন্দু দেওয়া থাকলো, সেখান থেকে আমার একটা সরলরেখা, তোমার সরলরেখার ঢাল নির্ণয় করতে বলবে। দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে সরলরেখার ঢাল আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা করতে হবে সেটা হচ্ছে যে y বিয়োগ হচ্ছে y1 আর হচ্ছে কি y1 বিয়োগ হচ্ছে y2, আর এখানে যেটা লিখতে হবে x বিয়োগ হচ্ছে x1, তারপর হচ্ছে কি x1 বিয়োগ হচ্ছে x2। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। কোনটা, তোমার হচ্ছে এই সূত্রটা, মানে দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার তোমার সমীকরণ নির্ণয় সূত্র হচ্ছে এটা। তাহলে এখানে এইটা কিন্তু আমার কি, এইটা হচ্ছে আমার হচ্ছে x1 আর এইটা হচ্ছে কি আমার y1 আর এইটা হচ্ছে আমার কি x2 আর এটা হচ্ছে y2, এই পয়েন্টগুলোতে আর কি। তো এখন এখানে দেখো যে এগুলো দিয়ে যদি আমরা মানগুলো এখানে ইনপুট করার পরে এখানে এই মানগুলো এখানে ইনপুট করার পরে এটাকে এই ফাংশনটাতে নিয়ে আসতে হবে, মানে আদর্শ সমীকরণটাতে নিয়ে আসতে হবে, তাহলেই আমাদের সরলরেখার সমীকরণটা পেয়ে যাব। তাহলে দেখো y বিয়োগ y1, তো y1 বলতে কত 3, এখানে দেখো y1 আবার 3 বিয়োগ y2 কত, y2 আমার 6, এই যে এটা দিলাম। এবার দেখো x বিয়োগ x1, তো x1 বলতে কিন্তু 2, এখানে দেখো তাহলে 2 বিয়োগ x2 বলতে কিন্তু আমার কোনটা, x2 বলতে কত 5, এই তো। তো এখন আমরা এখান থেকে বের করি যে y মাইনাস হচ্ছে 3, এখানে কিন্তু তোমার হচ্ছে -3 ইকুয়াল, এখানে কত আসে x মাইনাস হচ্ছে 2, এখানে আসেও কিন্তু -3, তাহলে এটা কি কাটা, এই 3 3ও বাদ আর কি, উভয় পাশে থাকে। তাহলে এখানে আসে কি y -3 ইকুয়াল টু x মাইনাস হচ্ছে 2। তার মানে এটা যদি আমি y এইদিকে রাখি তাহলে আমার কি আসে x -2 তারপর হচ্ছে +3, তার মানে কি আসে x তোমার হচ্ছে x + 1 আর কি। তাহলে y ইকুয়াল টু কত আসে, y ইকুয়াল টু x + 1 আসে, যেটা কিনা এখানে দেখো x এর সাথে যে সহগটা থাকে, যে কোএফিসিয়েন্টটা থাকে, এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে ঢাল বা m। তাহলে এখানে ঢাল কত, ঢাল এখানে 1 এবং ছেদক c এর মান হচ্ছে 1 পজিটিভ। তো এখন এই যে আমরা দেখলাম যে দুইটা যদি কি থাকে, দুইটা বিন্দু থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সরলরেখা নির্ণয় করতে পারবো। আমরা এই পর্যন্ত করলে হয়ে গেল, আমি জাস্ট এখানে বুঝলাম। এমসিকিউ তো এরকম বলে যে এটার তোমার হচ্ছে ঢাল কত বা ছেদক কত, এভাবে বলতে পারে। তাহলে এই যে আমরা দেখলাম যে কিভাবে তোমার হচ্ছে একটা ফার্স্ট টাইমটা আমরা কি দেখছিলাম যে যদি ঢাল দেওয়া থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ কীভাবে নির্ণয় করা হয় এটা টাইপ দেখছিলাম, এবং দুইটা বিন্দু যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করা হয় এইটা তো আমরা দেখলাম। তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। এরপরে এখানে কিছু সৃজনশীল নিয়ে, মানে গুরুত্বপূর্ণ যে সৃজনশীলগুলো মানে প্রত্যেক ইয়ারেই মানে বোর্ড কোশ্চেনগুলোতে আসছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। 1-2টা কোশ্চেন আলোচনা করলে একদম ক্লিয়ার এখানে। আর যে বিষয়টা আজকে আলোচনা করা হয়েছে যে এটা বুঝবে, আশা করি এখানে 95% তার হয়ে যাবে, মানে ক্লিয়ার হবে।
আর এখানে 5% আমি হচ্ছে এর নেক্সটে আমার এই সৃজনশীল নিয়ে কিছু আলোচনা আমরা করব, তারপরে এমসিকিউ কীভাবে শর্টকাট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।